সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইয়েমেনে সৌদি আরব একদম ফুল ফ্লেজে অর্থাৎ পূর্ণাঙ্গ মাত্রায় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ইয়েমেনের হুতি সমর্থিত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার মানে আমরা মনে হয় খুব বড় রকমের যুদ্ধ দেখতে যাচ্ছি সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে। এদিকে ইরাকে সৌদি আরব এবং আমেরিকা যে যৌথ হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে, সে ব্যাপারে ইরাকের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে সৌদি আরব বা আমেরিকা ইরাক সরকারকে কোনো কিছু জানায়নি, কোনো অনুমোদন নেয়নি, একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এদিকে ইরাকের যে প্রতিরোধকামী সংগঠনের উপরে তারা হামলা চালিয়েছে, তাদের পক্ষ থেকে আজ 31 জুলাই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়েছে, যার পাল্লা 1650 কিলোমিটার। তার মানে পুরো সৌদি আরব ইরাকের এই ক্ষেপণাস্ত্রের আওতায়। ইরাক থেকে সৌদি আরবে হামলার আশঙ্কা যথেষ্ট বলে মনে করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরান আরও 2টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, যে ট্যাঙ্কারগুলো আমেরিকার বিমান বাহিনীর সহায়তায় হরমুজ প্রণালী পার হচ্ছিল। যে পথ দিয়ে জাহাজ দুটি যাচ্ছিল সেই রুট বেসিক্যালি ইরান অনুমোদিত না। এছাড়া 4টি তেল ট্যাঙ্কার ইরানি হামলার পর ফিরে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি নাকি হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে পৃষ্ঠপোষকতা দেন। আর একটা খবরের হেডলাইন বলে আমি বিস্তারিত আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে ইউক্রেনকে আমেরিকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দিতে চেয়েছিল, সেইটা আর দেবে না বলে খবর বের হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি তিনি এক কড়া বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই ভাষণে তিনি জানিয়েছেন যে সৌদি আরব সম্ভবত ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে যাচ্ছে, এবং এই অভিযানটা স্থল, আকাশ এবং সমুদ্র 3 পথেই হতে পারে। এবং এই 3 পথে অভিযান চালাতে গেলে সৌদি আরবের যে বিপুল পরিমাণের সেনা এবং সামরিক শক্তি দরকার, সেইগুলো জোগাড় করার জন্য সৌদি আরব এরই মধ্যে তৎপরতা শুরু করেছে। এবং ইয়েমেনের পূর্বাঞ্চলে অর্থাৎ হুতি নিয়ন্ত্রিত এলাকার বাইরে যে সমস্ত সৌদি সেনা মোতায়েন ছিল তাদেরকে সৌদি আরব ইয়েমেন সীমান্ত যেটা পশ্চিম দিকে, ওদিকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে আমরা তো খবর পেয়েছি যে 15 জাতির সমন্বয়ে একটা আন্তর্জাতিক জোট গড়ে তোলার চেষ্টা করছে, যে জোট লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করবে এবং উন্মুক্ত করবে। তার মানে সেখানেও একটা বড় সংঘাতের আশঙ্কা আছে। আমি এখানে একটু উল্লেখ করি, 2015 সালে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তার মূল কারণ ছিল কয়েকটা। একটা বড় কারণ এই বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া, 1। 2 হচ্ছে যে তখন ইয়েমেনের এই হুতিদেরকে শিয়া সম্প্রদায় বলে এই দ্বন্দ্বটাকে শিয়া সুন্নি দ্বন্দ্ব হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বিশেষ করে পশ্চিমা দুনিয়া, আমেরিকা। এর পেছনে সবচেয়ে বড় যে কারণ ছিল সেটা হচ্ছে এই যে হুতি আনসারুল্লাহ আন্দোলন, যেটা এই হুতি আনসারুল্লাহ আন্দোলন বেসিক্যালি ইরান সমর্থিত। এদের প্রতি ইরানের সমর্থন আছে। কারণ হচ্ছে যে এই সংগঠনটা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে খুব শক্তভাবে দাঁড়িয়েছে অনেক আগের থেকেই, যার কারণে এদের প্রতি ইরানের সমর্থন ছিল। যেমন ফিলিস্তিন বা ইরাক বা লেবাননের যে সমস্ত সংগঠন আছে যাদেরকে ইরান সমর্থন দেয়, একইভাবে ইয়েমেনের এই সংগঠনটাকে ইরান সমর্থন দিত। এই যে ইরান সমর্থন দেয়, অতএব আলটিমেটলি তারা আমেরিকা, সৌদি আরব সবার, ইসরায়েল সবার শত্রু ছিল। এই শত্রু থাকার কারণে 2015 সালে মূলত তারা ইয়েমেনের বিরুদ্ধে অভিযান চালায় এবং এক্ষেত্রে সৌদি আরবকে সামনে রাখে,
যাতে শিয়া সুন্নির দ্বন্দ্বটা জায়েজ করানো যায়, দেখানো যায় যে সত্যিকার অর্থেই শিয়া এবং সুন্নিদের মধ্যে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যে। কিন্তু মূল বিষয়টা ছিল এই বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ যাতে সৌদি আরব, ইসরায়েল, আমেরিকা এদের হাতে থাকে। কিন্তু বাস্তব কথা হচ্ছে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত 6 বছর 7 বছর যুদ্ধ করেও ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার বা সামরিক বাহিনী তাদেরকে পরাজিত করতে পারেনি। এবং এই হুতি গেরিলাদের অনেকেই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, তারা সৌদি আরবের বিরুদ্ধে বড় বড় অভিযান পরিচালনা করেছে। আজকে যখন ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব বড় রকমের অভিযান পরিচালনা করবে বলে প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া যাচ্ছে, তখন ইয়েমেনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবের বিরুদ্ধে অন্তত 10 লাখ ইয়েমেনি, সশস্ত্র ইয়েমেনি লড়াই করবে। তারা সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে যদি এ ধরনের সংঘাত হয় তাহলে এ কথা একেবারে নিশ্চিতভাবে বলা যায়, একদম জোর দিয়ে বলা যাচ্ছে যে ভয়াবহ রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে সৌদি ইয়েমেন এই সংঘর্ষে এবং মধ্যপ্রাচ্যে। এবং আমি জানি না আসলে দিন দিন পরিস্থিতি কোথায় যাচ্ছে। এতদিন কিন্তু যুদ্ধের পরিস্থিতি একরকমের ছিল। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা যখন যুদ্ধ হয়েছে তখন কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এই সমস্ত দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। এখন যুদ্ধের আপাতত দৃষ্টিতে যখন তীব্রতা কমে এসেছে বলে আমরা ধরতে পারি, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নেবে কিনা বা কোনো কোনো জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এইরকম একটা সময় সৌদি আরব ইরাকে হামলা চালালো এবং ইয়েমেনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে ব্যাপারটা কি আমেরিকা সৌদি আরবকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে দিয়ে আস্তে আস্তে সে এখান থেকে সরে পড়তে চায় কিনা, নাকি সৌদি আরবকে জড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর একটা দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিতে চাই? আসলে কোন পলিটিক্স, কোন পলিসি যে কাজ করছে বলা মুশকিল, বোঝা মুশকিল। যে সময় ধারণা করা হচ্ছিল বা আলাপ আলোচনা চলছিল যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার, ইরান এরা মিলে একটা আঞ্চলিক জোট গঠন করতে পারে, ইরান যদি নাও থাকে তাহলে এই দেশগুলো একটা আঞ্চলিক জোট গঠন করতে পারে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই জোটটা বিরাট কার্যকরী ভূমিকা পালন করবে। সেই জায়গায় সৌদি আরব এখন এমন একটা জোট গঠন করতে যাচ্ছে বলে আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমে খবর বের হচ্ছে, আমাদের দেশীয় গণমাধ্যমে খবর বের হয়েছে যে জোট ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা যদি হয় তাহলে একেবারে মুসলিম বিশ্ব, মিডল ইস্ট, মুসলিম